হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 710। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা দীর্ঘদিন পর আজও একটি এডিটোরিয়াল নিয়েছি অনুবাদের জন্য। আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে দ্য স্টার নিউজ পেপার থেকে। এটি মালয়েশিয়ার একটি নিউজ পেপার। সো আজকের এডিটোরিয়ালটি আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব এবং বিশেষ করে আমরা স্ট্রাকচারগুলো দেখার চেষ্টা করব। কারণ আমরা পত্রিকা পড়তে গেলে বা যে কোনো আর্টিকেল, এডিটোরিয়াল, কলাম পড়তে গেলে বিভিন্ন প্রকারের স্ট্রাকচার দেখতে পাই। তখন ওই যে স্ট্রাকচার, নতুন নতুন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোর সাথে আমাদের পরিচিতি না থাকার কারণে কিন্তু আমরা অর্থ করতে পারি না, অনুবাদ করতে পারি না। আমরা গ্রামার বুঝি, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব ইত্যাদি অনেক কিছুই বুঝি, শব্দের অর্থও জানি, কিন্তু স্ট্রাকচার না বোঝার কারণে কিন্তু আমরা অনুবাদ করতে পারি না। এই কারণেই আমরা স্ট্রাকচারের উপর একটু ফোকাস করব, বেশি লক্ষ্য করব। আর আজকের ক্লাসটি খুব বেশি হেল্পফুল হবে আইএলটিএস শিক্ষার্থীদের জন্য যাদের রিডিংয়ে দুর্বলতা রয়েছে, তাছাড়াও চাকরির পরীক্ষার্থীদের জন্য, বিসিএস পরীক্ষার্থীদের জন্য, অন্যান্য যে স্টুডেন্টস রয়েছে তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। সো আজকের এডিটোরিয়াল যে আমাদের হেডলাইন সেটা হচ্ছে যে ম্যান ন্যাপড ফর অ্যালেজডলি রেপিং ডটার ওভার 8 years ইন পিডি। পিডিতে 8 বছরেরও বেশি সময় ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সো খেয়াল করুন, প্রথমে যে আমাদের যে ওয়ার্ড নাউন সেটা হচ্ছে ম্যান। এখানে ম্যান মানুষকে কী করা হয়েছে? ন্যাপড। ন্যাপ মানে হচ্ছে আটক করা বা গ্রেফতার করা। সো ম্যান ন্যাপড, একজন ব্যক্তিকে, মানুষকে কী করা হয়েছে? আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সো এখানে খেয়াল করুন, এই যে ম্যান ন্যাপড, এই যে এই অংশটুকু মূলত এরকম ছিল যে ম্যান ওয়াজ ন্যাপড এরকম ছিল, বা আ ম্যান ওয়াজ ন্যাপড এরকম ছিল যে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, মানে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ হয়েছে যে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে পত্রিকার মধ্যে এই হেডলাইনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্বগুলো কিন্তু উজ্জ্ব রাখা হয়, আর্টিকেলগুলো উজ্জ্ব রাখা হয়, ঠিক আছে? এই কারণেই এই যে শুরুতে আ ম্যান ওয়াজ ন্যাপড, শুরুতে যে আর্টিকেল ছিল এটা হেডলাইন হওয়ার কারণে ওই আর্টিকেল বাদ দেওয়া হয়েছে, এবং ম্যান ওয়াজ ন্যাপড, এই ওয়াজও হচ্ছে টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব, যেটাকেও হেডলাইন হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে। সো মূলত ছিল যে আ ম্যান ওয়াজ ন্যাপড, একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এরকম ছিল। কিন্তু হেডলাইন হওয়ার কারণে শুধু লেখা হয়েছে ম্যান ন্যাপড। মানে হেডলাইনের ক্ষেত্রে সবসময় এই বাক্যটিকে কনসাইজ করা হয়, সংক্ষিপ্ত করার চেষ্টা করা হয়, ঠিক আছে? এক বাক্যে অনেক কিছু কনভে করার চেষ্টা করা হয়, মানে বাক্যটি পড়ার সাথে সাথেই যেন একটা তথ্য পাঠকের মনে লেগে যায়, যাতে পুরো আর্টিকেলটি পড়ার প্রতি সে আগ্রহী হয়। এরকম করার জন্য এই হেডলাইনকে একটু সংক্ষিপ্ত করা হয়, ঠিক আছে? সো ম্যান ন্যাপড, একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন কী কারণে আটক করা হয়েছে সেটা প্রিপোজিশন দিয়ে বলা হচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, যে ফর অ্যালেজডলি রেপিং ডটার, অভিযুক্তভাবে কন্যাকে বা মেয়েকে এই রেপ করার কারণে বা ধর্ষণ করার কারণে। এখানে অ্যালেজডি শব্দটি আপাতত বাদ দেন। খেয়াল করুন যে ফর রেপিং ডটার মানে মেয়েকে ধর্ষণের অভিযোগে। তাহলে দেখুন, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন আর রেপিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের সাথে আইএনজি হলে সেটা কিন্তু দুটো ফাংশন করে, একটা হচ্ছে জিরান্ট হয়, কখনো প্রেজেন্ট পার্টিসিপল হয়ে সেটা অ্যাডজেক্টিভ হয়। সো এখানে এটা হচ্ছে জিরান্ট। আপনি জিরান্ট কখন বুঝবেন? যে একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এটা প্রেজেন্ট পার্টিসিপল হলো, অ্যাডজেক্টিভ হলো, নাকি জিরান্ট হলো। যদি ভার্ব প্লাস আইএনজি এই অংশটা নাউন হিসেবে কাজ করে বাক্যে, সেটা হচ্ছে জিরান্ট, আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আর দেখুন, এখানে আমরা জানি যে প্রিপোজিশনের পরে কিন্তু সবসময় কী আসে? নাউন ব্যবহৃত হয়। এই কারণে যেহেতু এই রেপিং ভার্ব প্লাস আইএনজি ফ্রম প্রিপোজিশনের পরে এসেছে, এই কারণে এটা হবে জিরান্ট, ঠিক আছে? তাহলে এই যে জিরান্ট, রেপিং, এটা কিন্তু এক দিক থেকে জিরান্ট, আর এক দিক থেকে এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্বের অবজেক্ট হচ্ছে যে এই ডটার, মানে রেপ করেছে। কাকে রেপ করা? ডটার, রেপিং ডটার, মেয়েকে ধর্ষণের অভিযোগে। সো এই যে অ্যালেজলি শব্দটি দেখতে পাচ্ছেন, এখানে অ্যালেজলি শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে একটা ভার্বকে যে সকল শব্দ কী করতে পারে, একটা ফিনিট ভার্বকে যে সকল শব্দ মডিফাই করতে পারে, একইভাবে একটা নন ফিনিট ভার্বকেও ওই একই ধরনের শব্দগুলো মডিফাই করতে পারে। এখানে রেপিং শব্দটি নন ফিনিট ভার্ব, আর অ্যালেজলি শব্দটি অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটি এই নন ফিনিট ভার্ব, এই রেপিং নন ফিনিট ভার্বকে মডিফাই করছে। তাহলে এখানে মূলত এই যে একজন ব্যক্তিকে আটক করা হলো, সেটা কিন্তু রেপ করার কারণে না, বরং রেপ করার অভিযোগে, কেবলমাত্র অভিযোগ উঠে এসেছে, এই কারণে আটক করা হয়েছে। বিষয়টি একেবারেই প্রমাণিত হয়নি।
ওই কারণে অ্যালেজলি শব্দটি ব্যবহার করা হয়েছে যে ফর অ্যালেজলি রেপিং হার ডটার, তার মেয়েকে অভিযুক্তভাবে ধর্ষণের জন্য বা ধর্ষণের কারণে কী করা হয়েছে, একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এই যে ধর্ষণের সময় সেটা কতদিন ধরে, ওভার 8 ইয়ার্স, 8 বছর ধরে। কোন জায়গায় আটক করা হয়েছে, ইন পিডি। তাহলে ওভার 8 ইয়ার্স এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটাই রেপিং নন ফিনিট ভার্বকে মডিফাই করছে। আর ইন পিডি, পিডিতে, পিডি মানে হচ্ছে পোর্ট ডিকশন, মালয়েশিয়ার একটা সিটির নাম। সো এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে সেটা কোথায়, সেটা বলা হচ্ছে ইন পিডি, পিডিতে। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজ এই ন্যাপকে মডিফাই করছে, ওভার 8 ইয়ার্স ওল্ড এটা এই রেপিংকে মডিফাই করছে। তাহলে কি হলো, ম্যান ন্যাপড একজন ব্যক্তিকে আটক করা হয়েছে কী কারণে, ফর অ্যালেজডলি রেপিং ডটার, মেয়েকে অভিযুক্তভাবে ধর্ষণের কারণে, বা মেয়েকে ধর্ষণের অভিযোগে, এইভাবে বললে সুন্দর হয়। মেয়েকে ধর্ষণের অভিযোগে, কতদিন ধরে ধর্ষণের অভিযোগ, ওভার 8 ইয়ার্স, 8 বছর ধরে। কোথায় আটক করা হয়েছে, ইন পিডি, পিডিতে, পোর্ট ডিকশনে। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে পিডিতে 8 বছরেরও বেশি সময় ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে পোর্ট ডিকশন, পুলিশ হ্যাভ ডিটেইনড আ কাপল আফটার দেয়ার 20-year-old daughter lodged a report claiming her father had been raping her for the past 8 years. সো খেয়াল করুন, প্রথমে একটা নাউন ফ্রেজ লেখা হয়েছে পোর্ট ডিকশন। এই স্ট্রাকচারটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে রিপোর্ট লেখার ক্ষেত্রে বা আর্টিকেল বা এডিটোরিয়াল লেখার ক্ষেত্রে আপনি যে এই হেডলাইনের পরে যে মূল কথাগুলো লিখবেন, ঠিক আছে, মূল বাক্য শুরু করবেন, সেখানে কোন জায়গা সম্পর্কিত লিখছেন, ঘটনাটি কোন জায়গার, সে জায়গার নামটি আপনি প্রথমে উল্লেখ করতে পারেন। প্রথমে উল্লেখ করে একটা কোলন ব্যবহার করতে পারেন, যেটা এখানে করা হয়েছে পোর্ট ডিকশন। মানে আজকের যে ঘটনা ঘটেছে এই এডিটোরিয়ালে, সেটা প্রথমেই বলে দেওয়া হয়েছে পোর্ট ডিকশন, মানে মালয়েশিয়ার একটা সিটিতে। তারপরে কোলন দিয়ে মূল বাক্য শুরু হচ্ছে যে পুলিশ হ্যাভ ডিটেইনড। পুলিশ কী করেছে, হ্যাভ ডিটেইনড। ডিটেইন মানে হচ্ছে আটক করা, ধরা, এরকম, ঠিক আছে, গ্রেফতার করা। সো পুলিশ হ্যাভ ডিটেইনড, পুলিশ আটক করেছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আর পুলিশ শব্দটি কিন্তু কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যায়, আবার প্লুরাল হিসেবেও ব্যবহার করা যায়। এই কারণে কিন্তু এই যে এখানে হ্যাভ করা হয়েছে, হ্যাজ করা হয়নি, মানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়েছে। সো পুলিশ হ্যাভ ডিটেইনড, পুলিশ আটক করেছে। কাকে আটক করেছে, আ কাপল, এক দম্পতিকে। তাহলে পুলিশ হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাভ ডিটেইনড ভার্ব ফ্রেজ, অবজেক্ট হচ্ছে আ কাপল। পুলিশ এক দম্পতিকে আটক করেছে। কখন আটক করেছে সেটা পরে বলা হচ্ছে একটা ক্লজ দিয়ে, যে আফটার দেয়ার 20-year-old, তাদের 20 বছর বয়সী ওল্ড ডটার, 20 বছর বয়সী মেয়ে, লস্ট, জমা দিয়েছে। কি জমা দিয়েছে, আর রিপোর্ট, একটি তথ্য বা প্রতিবেদন জমা দিয়েছে। এখানে খেয়াল করুন, এই আফটার থেকে শুরু করে এই রিপোর্ট পর্যন্ত এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ কি, এই যে এটা কিন্তু অ্যাডভার্ব মতো কাজ করছে, যে এই যে ডিটেইন ভার্বকে যদি প্রশ্ন করেন যে আটক করেছে, কখন আটক করেছে, তাহলে কিন্তু এর উত্তরটা আমরা পাচ্ছি যে দেয়ার 20-year-old ডটার লজ আ রিপোর্ট, যে তাদের 20 বছর বয়সী মেয়ে একটা তথ্য জমা দেওয়ার পরে, ঠিক আছে। তাহলে আফটার থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা ডিটেইন ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব হিসেবে, ঠিক আছে। সো কী হলো, আফটার দেয়ার 20-year-old, তাদের 20 বছর বয়সী। এখানে 20-year-old এটা কিন্তু একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দেখুন, 20, তারপর একটা হাইফেন, ইয়ার, তারপর একটা হাইফেন, ওল্ড, একটা হাইফেন, এই তিনটি শব্দ মিলে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে, যেটা এই ডটার নাউনকে মডিফাই করছে। যে 20-year-old ডটার, 20 বছর বয়সী মেয়ে। এই 20 বছর বয়সী মেয়ে আবার কাদের, দেয়ার 20-year-old ডটার, তাদের 20 বছর বয়সী মেয়ে কী করেছে, লস্ট, জমা দিয়েছে। কি জমা দিয়েছে, আর রিপোর্ট, একটি তথ্য বা একটি প্রতিবেদন। সো একটি তথ্য, 20 বছর বয়স, তাদের 20 বছর বয়সী মেয়ে একটি তথ্য জমা দেওয়ার পরে পুলিশ উভয় দম্পতিকে কী করেছে, আটক করেছে। তারপর বলা হচ্ছে যে ক্লেইমিং। এখানে খেয়াল করুন, এই যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম, এটা কিন্তু এখানে আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটা কীভাবে, আপনারা জানেন যে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম একটা নাউনকে মডিফাই করতে পারে নাউনের পূর্বে বসে, নাউনের পরে বসে। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে আই লাভ দ্য ফ্লাইং, FLYING, ফ্লাইং, BIRDS, আই লাভ দ্য ফ্লাইং বার্ডস। তাহলে এখানে দেখুন, আই লাভ, আমি ভালোবাসি, দ্য ফ্লাইং বার্ডস। এখানে এই যে ফ্লাইং ভার্ব প্লাস ING, এটা কিন্তু এই বার্ড নাউনকে মডিফাই করছে, যে আই লাভ দ্য বার্ডস, আমি পাখিকে ভালোবাসি। পাখির অবস্থা কি, দ্য ফ্লাইং বার্ডস, উড়ন্ত বা উড়ছে এমন পাখিকে ভালোবাসি। আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, যে আই লাভ দ্য ম্যান সিঙ্গিং সং ইন দ্য রুম,
তাহলে এখানে দেখুন যে রুমে গান গাওয়া লোকটিকে আমি ভালোবাসি, এখানেও আই লাভ দ্য ম্যান এটা নাউন, এই নাউনকে মডিফাই করছে এই সিঙ্গিং শব্দটি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম যেটা এই ম্যানের পরে এসে মডিফাই করছে। তেমনি তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভ হয়ে একটা নাউনের পূর্বে অথবা একটা নাউনের পরে এসে মডিফাই করতে পারে উভয়ভাবেই। আর পরে এসে সাধারণত মডিফাই করে যখন ওই প্রেজেন্ট এই পার্টিসিপাল ফর্ম দিয়ে বা অ্যাডজেক্টিভ ওটা দিয়ে একটা ফ্রেজ তৈরি করা হয়, যেমন সিঙ্গিং সং ইন দ্য রুম, এখানে কিন্তু একটা ফ্রেজ তৈরি করা হয়েছে এই কারণে এটা পরে এসেছে। আর ফ্লাইং এটার সাথে কিন্তু কোনো ফ্রেজ তৈরি করা হয়নি এ কারণে এটা পূর্বে এসেছে। তাহলে কি হলো খেয়াল করুন যে রিপোর্ট একটা তথ্য জমা দিয়েছে, এই রিপোর্টটা কী করছে, রিপোর্টের অবস্থা হচ্ছে যেটা ক্লেইম করছে, দাবি করছে, কি দাবি করছে যেটা সেটা আবার একটা ক্লজ দিয়ে বলা হচ্ছে যে হার ফাদার হ্যাড বিন রেপিং, তার বাবা তাকে কি করছে, রেপ করে আসছে, ধর্ষণ করে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে হার ফাদার হ্যাজ বিন রেপিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেওয়া হয়েছে ন্যারেশনের গ্রামার অনুযায়ী। যে হার ফাদার হ্যাড বিন রেপিং, তার বাবা তাকে ধর্ষণ করেই আসছে, কবে থেকে, তাকে কতদিন ধরে, ফর দ্য পাস্ট 8 years, গত 8 বছর ধরে। আশা করি বুঝতে পেরেছি। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে প্রেডিকশন, এক দম্পতির 20 বছর বয়সী মেয়েকে তার বাবা গত 8 বছর ধরে ধর্ষণ করছে বলে দাবি করার পর উক্ত দম্পতিকে আটক করেছে পুলিশ। সো আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে in her report the victim alleged she had also given birth twice following the attacks. District Police Chief Sabt A.D. Sham Mohammed said police picked up the couple on May 3. So খেয়াল করুন in her report, তার প্রতিবেদনে বা তার তথ্যে কি হয়েছে সেটা পরে বলা হচ্ছে যে দ্য ভিকটিম অ্যালেজড, এই যে ভুক্তভোগী সে কী করেছে, অভিযোগ করেছে, অ্যালেজ মানে অভিযোগ করা, সো দ্য ভিকটিম অ্যালেজড অভিযোগ করেছে, সাবজেক্ট অ্যালেজ হচ্ছে ভার্ব। ঠিক আছে, অভিযোগ করেছে, কি অভিযোগ করেছে সেটা বলা হচ্ছে যে শি হ্যাড অলসো গিভেন, সে কী করেছে, জন্ম দিয়েছে, টু গিভ বার্থ, এটা খেয়াল রাখবেন যে অলসো গিভেন বার্থ মানে টু গিভ বার্থ মানে কোনো কিছু জন্ম দেওয়া, টু গিভ বার্থ জন্ম দেওয়া। সো শি হ্যাড অলসো গিভেন বার্থ, সে জন্ম দিয়েছে, কতবার জন্ম দিয়েছে, টুয়াইস, 2বার জন্ম দিয়েছে, কোন সময়ের পর, ফলোয়িং দ্য অ্যাটাক্স, এই হামলার পরে। এখানে অ্যাটাক্সের আবিধানিক অর্থ হামলা অবশ্যই, ঠিক আছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই যে তার সাথে যে যৌন নির্যাতন করেছে তার বাবা তাকে, সেই নির্যাতনের পর থেকে সে কী করেছে, 2বার এই সন্তান জন্ম দিয়েছে। তাহলে কি হলো, দ্য ভিকটিম সাবজেক্ট অ্যালেজ হচ্ছে ভার্ব। তারপরে এই যে দেখুন দ্য ভিকটিম অ্যালেজড অভিযোগ করেছে, এরপরে কিন্তু একটা দ্যাট ছিল যে দ্য ভিকটিম অ্যালেজড দ্যাট শি হ্যাড অলসো গিভেন বার্থ টুয়াইস, এই দ্যাটটাকে ফেলে দেওয়া হয়েছে, এলিপসিস করা হয়েছে, মানে যখন কোনো একটা বাক্যে কোনো একটা শব্দ থাকে, যে শব্দটি ফেলে দেওয়ার পরেও যখন দেখা যায় ওটা একদম স্পষ্ট, সেক্ষেত্রে ওই শব্দকে ফেলে দেওয়া হয়, এটাকে এলিপসিস বলা হয়। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই যে এই ধরনের যে দ্যাট রিলেটিভ প্রোনাউনগুলো, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনগুলো যদি বাক্যে অবজেক্ট হিসেবে থাকে, যেমন দ্য ভিকটিম অ্যালেজ অভিযোগ করেছে, কি অভিযোগ করেছে সেটা কিন্তু দ্যাট দিয়ে বলা হচ্ছিল, তাহলে ওই দ্যাট রিলেটিভ প্রোনাউন এটা কিন্তু অবজেক্টের ভূমিকা পালন করছিল। এই কারণেই যখন আপনি দেখবেন যে দ্যাট রিলেটিভ প্রোনাউন এই ধরনের প্রোনাউন অবজেক্টের ভূমিকা পালন করবে, তখন কখনো সেটা বাক্যে থেকে ফেলে দেওয়া হয়, কিন্তু যদি সাবজেক্টের ভূমিকা পালন করে তাহলে কিন্তু বাক্য থেকে ফেলে দেওয়া হয় না। তাহলে কি হলো, দ্য ভিকটিম অ্যালেজড, ভুক্তভোগী অভিযোগ করেছে, কি অভিযোগ করেছে, দ্যাট যে শি হ্যাড অলসো গিভেন, সে দিয়েছে বার্থ জন্ম দিয়েছে, কতবার, টুয়াইস 2বার, ফলোয়িং দ্য অ্যাটাক্স, এই তার যৌন নির্যাতনের পর থেকে। তাহলে শি হ্যাড অলসো গিভেন বার্থ টুয়াইস ফলোয়িং দ্য অ্যাটাক্স, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, নাউন ক্লজ হয়ে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে নাউন ক্লজ, কারণ এটা এই অ্যালেজড মানে অভিযোগ করেছে, কি অভিযোগ করেছে, কিসের উত্তর দিছে, কি যদি ভার্বকে প্রশ্ন করি যে কি বা কাকে দিয়ে, তাহলে আমরা যে উত্তর পাই সেটাই হয় নাউন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এ কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজ। আর টুয়াইস এটা হচ্ছে অ্যাডভার্ব, যে জন্ম দিয়েছে, কতবার জন্ম দিয়েছে সেটাকে যদি আপনার প্রশ্ন করি তাহলে টুয়াইস দিয়ে উত্তর পাচ্ছি। কখন, এই ফলোয়িং দ্য অ্যাটাক্স, এই ফলোয়িং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, এটা এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অ্যাটাক্স এটা নাউন। সো ফলোয়িং অ্যাটাক্স এটা পুরোটা প্রিপজিশনাল ফ্রেজ, যেটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে কি জন্ম দিয়েছে, কখন থেকে জন্ম দিয়েছে, সেটা উত্তর দিচ্ছে যে এই অ্যাটাকের পরে বা যৌন নির্যাতনের পর থেকে। আশা করি বুঝতে পেরেছি। তার পরবর্তী অংশ হচ্ছে যে ডিস্ট্রিক্ট পুলিশ চিফ
সাফট। সো খেয়াল করুন এখানে ডিস্ট্রিক্ট পুলিশ চিফ সাফট, এখানে মূলত এখানে যে সাফট যেটা দেখতে পাচ্ছেন এখানে মূলত এটা ছিল যে সুপারিনটেন্ডেন্ট ছিল, যেটাকে সংক্ষেপে লেখা হয়েছে। আর সুপারিনটেন্ডেন্ট মানে হচ্ছে যে পরিদর্শক। সো একটা নাউন, একটা ফ্রেজ, যখন আপনি একটা ফ্রেজ লিখবেন, ঠিক আছে, ওই ফ্রেজের মধ্যে একটা হেড ওয়ার্ড থাকে। ইজ সাফট মানে সুপারিনটেন্ডেন্ট। এখন সুপারিনটেন্ডেন্ট পরিদর্শক, কেমন পরিদর্শক, তাকে মডিফাই করার জন্য পূর্বে একটা শব্দ নিয়ে আসা হয়েছে চিফ, ঠিক আছে, মানে প্রধান পরিদর্শক। এখন তিনি প্রধান কিসের প্রধান, সেটাকে মডিফাই করার জন্য এই পুরো নাউন ফ্রেজকে মডিফাই করার জন্য আরেকটি শব্দ আনা হয়েছে যে পুলিশ চিফ সাফট মানে পুলিশের প্রধান পরিদর্শক। আবার এই যে পুরো নাউন ফ্রেজটি তৈরি হলো পুলিশ চিফ সাফট মানে পুলিশের প্রধান পরিদর্শক, এটাকে মডিফাই করার জন্য আরেকটি শব্দ আনা হয়েছে যে ডিস্ট্রিক্ট পুলিশ চিফ সাফট মানে জেলা পুলিশ প্রধান বা জেলা পুলিশের প্রধান পরিদর্শক, তিনিকে এইডি শাহ মোহাম্মেদ। তাহলে খেয়াল করুন ডিস্ট্রিক্ট পুলিশ চিফ সাফট এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা কী হয়েছে আমাদের বাক্যে, সাবজেক্ট হয়েছে, এটার ভার্ব হচ্ছে সেট। আর এইডি শাহ মোহাম্মেদ এটা কিন্তু আমাদের অ্যাপোজিটিভ। এখন এখানে কিন্তু গ্রামারিয়ানদের মধ্যেও একটা মত পার্থক্য রয়েছে এই ধরনের ক্ষেত্রে, মানে একটা শুরুতে কিছু পরিচয়ক শব্দ থাকে, তারপর একটা ব্যক্তির নাম থাকে। এই ক্ষেত্রে কেউ বলেন যে নামটি হচ্ছে অ্যাপোজিটিভ, পূর্ববর্তী অংশ হচ্ছে যে মেন নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট। আবার অনেকেই বলে যে না প্রথম যে অংশ সেটা হচ্ছে অ্যাপোজিটিভ, যে নামটা সেটা হচ্ছে মেন নাউন যেটা বাক্যের সাবজেক্ট, এটা অনেকেই বলেন। তবে সহজভাবে বা বেশিরভাগ যেটা দেখা যায়, অ্যাপোজিটিভ যে মেন স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমেই নাউন থাকবে, সেটাকে পরিচয় করার জন্য পরবর্তীতে একটা ফ্রেজ থাকবে যেটা এই মূল যে নাউন ফ্রেজ সেটার পরিচয় তুলে ধরবে। তাহলে আমরা সেইভাবেই ধরছি এখানে মূলত যে ডিস্ট্রিক্ট পুলিশ চিফ সাফট মানে জেলা পুলিশের প্রধান পরিদর্শক, তার পরিচয় তুলে ধরার জন্য একটা অ্যাপোজিটিভ নিয়ে আসছে যে এইডি শাহ মোহাম্মেদ, তিনি হচ্ছে যে এইডি শাহ মোহাম্মেদ। তাহলে এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ, এইডি শাহ মোহাম্মেদ এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ বা অ্যাপোজিটিভ, ঠিক আছে, নাম যেহেতু অ্যাপোজিটিভ, সিঙ্গেল ওয়ার্ড অ্যাপোজিটিভ আমরা বলবো। আর আমরা জানি যে অ্যাপোজিটিভ এর ফ্রেজ বা অ্যাপোজিটিভের পূর্বে এবং পরে একটা কমা ব্যবহার করা হয়, ঠিক আছে, কিন্তু যখন নামের ক্ষেত্র আসে, নাম ব্যবহার করা হয় বা অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে এমন তথ্য সংযোজন করা হয় যে তথ্য বাক্যে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে তথ্য বাক্য থেকে বাদ দিলে বাক্যটি অর্থহীন হয়ে পড়ে, সেক্ষেত্রে কমা ব্যবহার করা হয় না। এই কারণে এখানে এইডি শাহ মোহাম্মেদ এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে তার উভয় পাশে কমা ব্যবহার করা হয়নি। তাহলে পুরো অংশটি আমাদের সাবজেক্ট হচ্ছে যে জেলা পুলিশের প্রধান পরিদর্শক এইডি শাহ মোহাম্মেদ, পুরো সাবজেক্ট কী করেছে সেট, তিনি কি বলেছে সেটা পরে বলা হচ্ছে যে পুলিশ পিকড আপ, পুলিশ তুলে নিয়ে এসেছে, কাকে তুলে নিয়েছে, দ্য কাপল উভয় দম্পতিকে, কোন দিন, অন মে 3 তারিখে। তাহলে আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে তার এই রিপোর্টে ভুক্তভোগী অভিযোগ করেন যৌন নির্যাতন শুরুর পর থেকে তিনি 2বার সন্তান জন্ম দিয়েছেন। জেলা পুলিশের প্রধান পরিদর্শক আইডি শাহ মোহাম্মেদ জানান 3 মে পুলিশ উক্ত দম্পতিকে আটক করেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে we received a report from the victim on May 1 claiming that her father had raped her. We then probed the matter and discovered that the father first raped her in 2016 when she was only 12, he said in a statement. So খেয়াল করুন এই পুরো অংশই যে he said in a statement, তার আগের থেকে এই শুরু থেকে এই উই থেকে শুরু করে এই 12 পর্যন্ত পুরোটা হচ্ছে ডিরেক্ট স্পিচে লেখা হয়েছে। তো ডিরেক্ট স্পিচে কী করা হবে, যেভাবে বলা হয় সেভাবেই কোনো পরিবর্তন করা হবে না ন্যারেশনের কারণে। তাহলে খেয়াল করি আমরা যে উই রিসিভড আমরা গ্রহণ করেছি, পেয়েছি, এই কথাগুলো কে বলছে, এই যে হি সেড, এই যে এইডি আলী শাম, ঠিক আছে, এইডি শাহ মোহাম্মদ তিনি বলেছে যে উই রিসিভড আমরা পেয়েছি, কি পেয়েছি, আর রিপোর্ট একটি তথ্য পেয়েছি, কার পক্ষ থেকে, ফ্রম দ্য ভিকটিম এই ভুক্তভোগীর পক্ষ থেকে তথ্য পেয়েছি, কোন দিন পেয়েছি, অন মে 1 মের 1 তারিখে। তাহলে খেয়াল করুন উই হচ্ছে আমাদের সাবজেক্ট, রিসিভ ভার্ব এবং অবজেক্ট হচ্ছে রিপোর্ট, ঠিক আছে, আমাদের বাক্যের বেস কিন্তু চলে গেছে। এখন বাকি অংশগুলো কিন্তু এখানে মডিফায়ার, যে এই যে রিপোর্ট তথ্যটি পেলাম, তথ্যটি কার পক্ষ থেকে পেলাম, সেটা হচ্ছে ফ্রম দ্য ভিকটিমের পক্ষ থেকে। তাহলে এখানে এই যে ফ্রম দ্য ভিকটিম এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই রিপোর্ট নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে, যে রিপোর্টটা কার পক্ষ থেকে, ফ্রম দ্য ভিকটিমের পক্ষ থেকে আসা সেই তথ্যটি আমরা পেয়েছি। আবার আমরা
যে মেয়ের 1 তারিখে, তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা আবার মডিফাই করছে এই যে রিসিভড ভার্বকে। যদি ভার্বকে প্রশ্ন করি যে গ্রহণ করেছে, কখন গ্রহণ করেছে, উত্তর দিচ্ছে যে অন মে 1, মের 1 তারিখে। মানে ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণ, কতটুকু, কত সংখ্যক, কোথা থেকে ইত্যাদি যাবতীয় প্রশ্নর উত্তর যে অংশের মাধ্যমে আমরা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যে অংশের মাধ্যমে সেটার উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট, আর কে দিয়ে প্রশ্ন করলে সেটা হয় বাক্যের সাবজেক্ট। তাহলে অন মে 1, মের 1 তারিখে। তারপরের অংশ সেটা হচ্ছে যে ক্লেইমিং, এই যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, এটাও কিন্তু এই রিপোর্টকে মডিফাই করছে। দেখুন সাধারণত কি হয়, একটা নাউনকে মডিফাই করার জন্য ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম আগেও আসতে পারে, পরেও আসতে পারে, ঠিক আছে। পরেও আসতে পারে, এমনকি কয়েকটি শব্দের পরে আসতে পারে। এটা একদিক থেকে কয়েকটি শব্দের পরে এসেছে, আরেক দিক থেকে না, এটা ঠিক তারপরে এসেছে। কারণ কি, কারণ হচ্ছে যে ফ্রম দ্য ভিকটিম অন মে 1, এগুলো কিন্তু আসলে এগুলোর মডিফায়ার, ঠিক আছে। এগুলো বাক্যের মেন কিছু না, মূল কিছু না, এগুলো হচ্ছে মডিফায়ার। এই কারণে আমরা ধরে নিব যে এই ক্লেমিংটা ঠিক রিপোর্টের পরে এসেছে। যে রিপোর্টটা কী করছে, ক্লেম করছে, রিপোর্টের অবস্থা হচ্ছে ক্লেম করছে। কি ক্লেম করছে সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে যে দ্যাট হার ফাদার হ্যাড রেপড হার, তার বাবা তাকে ধর্ষণ করেছিল, ঠিক আছে, তার বাবা তাকে ধর্ষণ করেছে। এমন একটা তথ্য আমরা পাই, এই এমন একটা তথ্য যেই তথ্য দাবি করে যে তার বাবা তাকে ধর্ষণ করেছিল। তারপরে অংশ যে উই দেন প্রোভড, তারপর আমরা কি করি, তদন্ত করি, পরীক্ষা নিরীক্ষা করি। প্রোভ মানে তদন্ত করা, পরীক্ষা নিরীক্ষা করা। সো উই দেন প্রোভড, তারপর আমরা তদন্ত করি, পরীক্ষা নিরীক্ষা করি। আর এই যে দেন শব্দটি এখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর অতঃপর আমরা তদন্ত করি, কি করি, দ্য ম্যাটার, এই বিষয়টি তদন্ত করি, অ্যান্ড ডিসকভার্ড, এবং উন্মোচন হয় বা আবিষ্কার করি, উদ্ঘাটন করি, খুঁজে বের করি বা খুঁজে পাই, ঠিক আছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় ডিসকভার শব্দটি। যে ডিসকভার আমরা খুঁজে পাই, কি খুঁজে পাই, সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে দ্যাট দ্য ফাদার ফার্স্ট রেপড হার, এই বাবাটি সর্বপ্রথম তাকে রেপ করেছিল, ধর্ষণ করেছিল, কখন, ইন 2016, 2016 সালে। তাহলে এখানে এই যে ফার্স্ট শব্দটি, এটা কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই যে ফাদার রেপড হার, বাবা তাকে ধর্ষণ করেছে। যদি প্রশ্ন করি যে কখন ধর্ষণ করেছে, উত্তর দিচ্ছে ফার্স্ট, প্রথমবার ধর্ষণ করেছে। কোন সময়, ইন 2016 সালে। এই যে 2016 সাল, ঠিক আছে, এটাকে মডিফাই করার জন্য আবার আরেকটি রিলেটিভ ক্লজ নিয়ে আসা হয়েছে যে ওয়েন, যখন। দেখুন এই যে 2016কে মডিফাই করার জন্য আরেকটি ক্লজ আনা হচ্ছে যে ওয়েন শি ওয়াজ, যখন সে ছিল অনলি 12 বছর বয়সী। তাহলে এই যে অনলি 12 ইয়ার্স ওল্ড এরকম কিন্তু থাকে, কিন্তু যখন বাক্যটি একেবারে স্পষ্ট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে শুধু 12 বললেও হয়। যেমন আমি যদি বলি যে আমার বয়স 24, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আই এম 24 ইয়ার্স ওল্ড, এভাবে বলতে পারি। আবার বলতে পারি আই এম অনলি 24, হি ইজ অনলি 23, ঠিক আছে। মানে শুধু সংখ্যাটা বললেও তার বয়স নির্দেশ করা হয়। সো এখানে 2016 সালে তাকে প্রথম ধর্ষণ করেছিল ওয়েন, যখন শি ওয়াজ অনলি 12, মাত্র 12 বছর বয়সী ছিল। তারপর এখানে দেওয়া হচ্ছে হি সেড ইন আ স্টেটমেন্ট, এই যে পুরো কথাটি উই থেকে শুরু করে 12 পর্যন্ত এই কথাটি কী করেছে, হি সেড, তিনি বলেছে ইন আ স্টেটমেন্ট, এক বিবৃতিতে। তাহলে খেয়াল করুন এই যে হি সেড ইন আ স্টেটমেন্ট, এই অংশটি কিন্তু আমরা শুরুতেও দিতে পারতাম বা তার শুরুতে দিতে পারতো, কিন্তু এখানে একটা ব্যাখ্যা হচ্ছে যে এই পত্রিকার যে রিপোর্টগুলো লেখা হয়, রিপোর্ট লেখার ক্ষেত্রে যে অংশটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে লেখা হয়, যে অংশটুকু কম গুরুত্বপূর্ণ সেগুলো পরে লেখা হয়, সেটা হোক সাবজেক্ট, সেটা হোক অবজেক্ট। তাহলে এই যে তিনি যে তার বক্তব্যে বা বিবৃতিতে বলেছে, এই যে যা বলেছে এই পুরো অংশটি কিন্তু অবজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু এটা বাক্যের শুরুতে এসেছে, একেবারে আগে এসেছে। কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ অংশ, কম গুরুত্বপূর্ণ অংশ বলে এটা পরে এসেছে, আর গুরুত্বপূর্ণ অংশ বলে এটা আগে এসেছে, যদিও এটা অবজেক্ট হিসেবে বাক্যে রয়েছে। তাহলে আমরা যদি আমরা সাজানো অনুবাদটা দেখি যে তিনি এক বিবৃতিতে বলেন ভুক্তভোগীর বাবা তাকে ধর্ষণ করেছে, এমন একটি রিপোর্ট আমরা 1 মে ভুক্তভোগীর থেকে পাই। তারপর আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি যে 12 বছর বয়সে তার বাবা তাকে 2016 সালে প্রথমবার ধর্ষণ করেছিল। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে হি সেড ওয়ান চাইল্ড ওয়াজ 3 years old and the second died shortly after birth. Soft A.D. Sham said the victim claimed that she told her mother about the rapes but she did nothing about it. So he said, তিনি বলেছে ওই যে
এইডি শাম মোহাম্মদ, তার কথাই বলা হচ্ছে যে হি সেড, তিনি বলেন, কি বলেন, ওয়ান চাইল্ড, একজন শিশু, ওয়াজ ছিল, কি ছিল, 3 ইয়ার্স ওল্ড, 3 বছর বয়সী। মানে ওই যে দুটি সন্তান জন্ম দিয়েছে তাদের মধ্যে কি হচ্ছে যে ওয়ান চাইল্ড ওয়াজ 3 ইয়ার্স ওল্ড, একজন শিশু ছিল 3 বছর বয়সী, অ্যান্ড দ্য সেকেন্ড, এবং দ্বিতীয়টি ছিল কি, দ্য সেকেন্ড ডাইড, দ্বিতীয়টি মরে যায়। কখন মরে যায়? শর্টলি আফটার বার্থ, ঠিক জন্মের পরেই। তাহলে এখানে একেবারেই সূক্ষ্ম এবং আনকমন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাই হয়েছে একটা অ্যাডভার্ব দিয়ে। এটা কিন্তু অনেকেই জানেন না। আমি বলে রাখি যে প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই হতে পারে, ঠিক আছে। যেমন এখানে যে দ্য সেকেন্ড, দ্বিতীয়টি, ডায়েট আফটার বার্থ, জন্মের পরেই মৃত্যুবরণ করেছে। জন্মের পরে কখন, কতটুকু, সেটাকে মডিফাই করার জন্য, একটু এমফেসাইজ করার জন্য শর্টলি শব্দ যুক্ত করা হয়েছে। শর্টলি আফটার বার্থ, জন্মের ঠিক পরেই, জন্মের একটু পরেই, ঠিক আছে। তাহলে এই শর্টলি শব্দটি এই প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করছে যে জন্মের একটু পরেই দ্য সেকেন্ড ডায়েট, দ্বিতীয়টি মৃত্যুবরণ করেছে। তাহলে এখানে খেয়াল করুন, এই যে দ্য সেকেন্ড চাইল্ড, মূলত এরকম হওয়ার কথা ছিল, দ্য সেকেন্ড চাইল্ড এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এই যে বললাম, যখন দুটো ক্লজ আপনি লিখবেন, পূর্বের ক্লজে যদি এমন একটি শব্দ থাকে যে শব্দটি দ্বিতীয় ক্লজেও আনা হয়, যখন এটা একেবারে স্পষ্ট থাকে, সেক্ষেত্রে ওই শব্দটি দ্বিতীয় ক্লজে আনার প্রয়োজন নেই। সো এটা, এই যে দ্য ওয়ান চাইল্ড ওয়াজ 3 ইয়ার্স ওল্ড অ্যান্ড দ্য সেকেন্ড চাইল্ড এরকম ছিল, কিন্তু প্রথম ক্লজে যেহেতু চাইল্ড শব্দটি উল্লেখ আছে, সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে এটাই থাকবে। এ কারণে সেকেন্ড চাইল্ড বলা হয়নি, বলা হচ্ছে অনলি সেকেন্ড। দ্য সেকেন্ড ডায়েট, মৃত্যুবরণ করেছে, শর্টলি আফটার বার্থ, ঠিক জন্মের পরেই। পরবর্তী অংশ হচ্ছে যে সাফট আইডি শাম সেড, তিনি বলেছে, এই যে সুপার পরিদর্শক এইডি শাম সেইড বলেছে, কি বলেছে, দ্য ভিকটিম ক্লেমড, এই ভুক্তভোগী দাবি করেছে, কি দাবি করেছে, সে দ্যাট দিয়ে বলা হচ্ছে যে দ্যাট শি টোল্ড হার মাদার, সে তার মাকে বলেছিল, কি বলেছে, অ্যাবাউট দ্য রেপস, এই ধর্ষণের ব্যাপারে, বাট তবে শি ডিড নাথিং, তিনি কিছুই করেনি, অ্যাবাউট ইট, এ ব্যাপারে তিনি কিছুই করেনি। তাহলে দেখুন, আমরা একটা শব্দকে, একটা ক্লজকে, ঠিক আছে, একটা ভার্বকে বা একটা ক্লজকে নেগেটিভ কিন্তু অনেকভাবেই করতে পারি। একটা হচ্ছে যে এই সাবজেক্টের পূর্বে নো এনে, ভার্বের সাথে অক্সিলারি ভার্ব প্লাস নো এনে, ঠিক আছে, বা অবজেক্টকে না বোধক শব্দ এনে অনেকভাবেই কিন্তু নেগেটিভ করা যায়। এখানে শি ডিড, সে করেছিল, নাথিং, কিছুই না, মূলত আক্ষরিক অর্থ যে সে কিছুই না করেছিল এরকম অর্থ, কিন্তু এটা নেগেটিভ করা হয়েছে অবজেক্টকে নাথিং এনে, ঠিক আছে, অবজেক্টকে না বোধক নিয়ে আসার মাধ্যমে। সো শি ডিড নাথিং, তিনি কিছুই করেনি, অ্যাবাউট ইট, এ ব্যাপারে তিনি কিছুই করেনি, মানে তার মা। তাহলে আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে তিনি বলেন, একটি বাচ্চার বয়স হচ্ছে 3 বছর এবং দ্বিতীয়টি জন্মের পরপরই মারা যায়। সুপার এডি শাম বলেন, ভিকটিম দাবি করেছে যে সে তার মাকে ধর্ষণের ব্যাপারে জানিয়েছিল বা কথা বলেছিল, কিন্তু সেই ব্যাপারে কিছুই করেনি। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে হি সেড চেকস শোড দ্যাট দ্য কাপল হ্যাড প্রিভিয়াস ড্রাগ রিলেটেড ক্রিমিনাল রেকর্ডস। সো হি সেড, ওই যে এইডি শাম কী করেছে, তিনি বলেছে, কি বলেছে, চেকস শোড, চেক মানে হচ্ছে এই পরীক্ষা নিরীক্ষা, তদন্ত ইত্যাদি। সো পরীক্ষা নিরীক্ষা বা তদন্ত দেখিয়েছে, আক্ষরিক অর্থ তদন্ত দেখিয়েছে। কিন্তু আপনি সবসময় এটা খেয়াল রাখবেন যে শো ভার্বের ক্ষেত্রে কী করা হয়, মানে এমন একটা সাবজেক্ট ব্যবহার করা হয় যে সাবজেক্টের মধ্যে এজেন্ট পাওয়ার থাকে না। অর্থ হয় যে, আক্ষরিক অর্থ হয় যে এই পরীক্ষা নিরীক্ষা দেখিয়েছে, কিন্তু ভাব অর্থ হবে যে পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে, এরকম একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা কি করি, যখন কোনো একটা কাজ কেউ করে, ঠিক আছে, ওই কাজটি কে করেছে সেটা প্রকাশ করতে না চাই, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। মানে যে কাজটা করা হয়েছে, যে কাজ, সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় এনে প্যাসিভ ব্যবহার করি। কিন্তু এর আরেকটা উপায় হচ্ছে যে যখন কাজটি কে করেছে, কার দ্বারা সংগঠিত হয়েছে সেটা উল্লেখ করতে না চাইবেন, সেক্ষেত্রে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটি আপনি বাক্যের সাবজেক্টের জায়গায় রাখতে পারেন এবং এটাকে অ্যাক্টিভ ভয়েসেও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আনকমন, কখনো কখনো পত্রিকার মধ্যে দেখা যায়, ঠিক আছে। সো এখানেও মূলত যে চেকস শোড মানে এই তদন্তে দেখা গিয়েছে বা তদন্ত দেখিয়েছে, এরকম অর্থ। কিন্তু মূলত কি, তদন্ত তারা করেছে, তারাই দেখেছে, কিন্তু তাদেরকে এখানে বাক্যে উল্লেখ করতে চাইছে না তারা। এই কারণে তারা কি করেছে, চেকস এই শব্দটিকে
অবজেক্টকে সাবজেক্টের জায়গায় এনেছে এবং অ্যাক্টিভে লিখেছে যে চেকস শোড মানে তদন্তে দেখা গেছে, কি দেখা গেছে সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে যে দ্য কাপল হ্যাড প্রিভিয়াস, এই উভয় দম্পতির হ্যাড ছিল, কি ছিল, প্রিভিয়াস পূর্ববর্তী ড্রাগ রিলেটেড মাদক সংক্রান্ত ক্রিমিনাল রেকর্ডস, অপরাধের রেকর্ড। তাহলে এখানে খেয়াল করুন এই যে প্রিভিয়াস ড্রাগ রিলেটেড ক্রিমিনাল রেকর্ডস, এটা কিন্তু পুরো একটা নাউন ফ্রেজ। পুরোটির অর্থ হচ্ছে যে পূর্ববর্তী বা পূর্বের মাদক সংক্রান্ত অপরাধী বা অপরাধের রেকর্ড ছিল, এরকম এই নাউন ফ্রেজকে তৈরি করা হয়েছে। প্রথমে এই রেকর্ড শব্দ নিয়ে নেওয়া হয়েছে যে রেকর্ড কেমন রেকর্ড, ক্রিমিনাল রেকর্ড, অপরাধী বা অপরাধের রেকর্ড। এখন অপরাধের রেকর্ড এই নাউন ফ্রেজকে মডিফাই করা হচ্ছে। আবার এই যে অপরাধ রেকর্ড সেটা কিসের সংক্রান্ত, সেটাকে মডিফাই করার জন্য একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আনা হয়েছে যে ড্রাগ রিলেটেড, মাদক সংক্রান্ত অপরাধী রেকর্ড। এই নাউন ফ্রেজকে এই যে ড্রাগ রিলেটেড ক্রিমিনাল রেকর্ডস, এই পুরো নাউন ফ্রেজকে আবার মডিফাই করার জন্য আরেকটি অ্যাডজেক্টিভ আনা হয়েছে যে প্রিভিয়াস। এই যে ড্রাগ রিলেটেড ক্রিমিনাল রেকর্ড সেটা কখনকার, সেটা হচ্ছে প্রিভিয়াস পূর্ববর্তী। সো পুরোটি মিলে একটা নাউন ফ্রেজ যে প্রিভিয়াস ড্রাগ রিলেটেড ক্রিমিনাল রেকর্ডস, পূর্ববর্তী মাদক সংক্রান্ত অপরাধী রেকর্ড, দ্য কাপল হ্যাড উভয় কাপলের ছিল বা উভয় কাপলের রয়েছে, এরকম। তাহলে আমাদের সাজানোর মতো হচ্ছে যে তিনি বলেন অনুসন্ধানে দেখা গেছে যে উক্ত দম্পতির পূর্বে মাদক সংক্রান্ত অপরাধের রেকর্ড রয়েছে, ঠিক আছে। সো এখানে মূলত কিন্তু এরকম ছিল যে দ্য কাপল হ্যাভ ছিল, ঠিক আছে, কাপল হ্যাভ মানে উভয়ের রয়েছে, কিন্তু এখানে যে ন্যারেশনের গ্রামার অনুযায়ী এটাকে হ্যাড নিয়ে আসা হয়েছে, মানে প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পলের টেন্স পরিবর্তন করা হয়েছে। যারা ন্যারেশন সম্পর্কে জানেন না তারা কিন্তু এটা বুঝবেন না। ন্যারেশন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ন্যারেশন সংক্রান্ত ভিডিও দেখুন, কোনো কিছু পড়ে আসুন বই থেকে, বা যদি ক্লাস পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এই ন্যারেশন সংক্রান্ত একটি ক্লাস তৈরি করব। তাহলে আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে উই হ্যাভ সিন্স অবটেইনড। এটাও কিন্তু যে ডিরেক্ট স্পিচে বলা হচ্ছে যে এই যে কথাটি সেটা হি সেড, ঠিক আছে, তিনি বলেছে। তার কথা কি, তিনি বলছে যে উই হ্যাভ অবটেইনড, আমরা অবটেইন মানে পাওয়া, গ্রহণ করা। সো উই হ্যাভ অবটেইনড আমরা পেয়েছি, আমরা গ্রহণ করেছি। আর সিন্স শব্দটি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যে তারপর থেকে, ওই যে তদন্ত, ঠিক আছে, তদন্তের পরে কী হয়েছে, উই হ্যাভ সিন্স অবটেন্ড তারপরে আমরা পেয়েছি, কি পেয়েছি, আর কোর্ট অর্ডার, এটি আদালতের নির্দেশ পেয়েছি। নির্দেশটা কীরকম, সেটা হচ্ছে টু রিম্যান্ড দ্য ডুও মানে হচ্ছে দম্পতি যুগল, ঠিক আছে, দম্পতি বা যুগল। সো রিম্যান্ড দ্য ডুও উভয় দম্পতিকে বা এই দম্পতিকে বা যুগলকে রিম্যান্ডে পাঠানোর জন্য। আর রিম্যান্ড শব্দটির অর্থে আপনারা অনেকে হয়তো ভুল জানেন বা ভুল বুঝে থাকেন। রিমান্ড মানে আপনারা বুঝেন, হয়তো একেবারেই বুঝে থাকেন যে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে তাকে খুব অত্যন্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে, এরকম অনেকে মনে করে থাকেন, কিন্তু না। রিমান্ডের অর্থ হচ্ছে যে তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় হাজতে পাঠানো, তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় হাজতে পাঠানো অর্থ হচ্ছে যে রিমান্ড। সো উই হ্যাভ সিন্স অবটেন্ড তারপরে আমরা পেয়েছি, কি পেয়েছি, কোর্ট অর্ডার আদালতের নির্দেশটা কীরকম, টু রিমান্ড তাদেরকে পাঠানোর জন্য, রিমান্ডে পাঠানোর জন্য বা পুনরায় হাজতে পাঠানোর জন্য দ্য ডুও উভয় দম্পতিকে। তাহলে এখানে এই যে টু রিমান্ড দ্য ডুও, এটা কিন্তু ইনফিনিট ফ্রেজ, যেটা এই কোর্ট অর্ডার এই নাউন ফ্রেজকে মডিফাই করছে। যে আদেশ পেলাম, আদেশটা কীরকম আদেশ, কিসের আদেশ, সেটা হচ্ছে টু রিমান্ড দ্য ডুও উভয় দম্পতিকে রিমান্ডে পাঠানোর বা পুনরায় হাজতে পাঠানোর কোর্টের আদেশ আমরা পেলাম। তাহলে তারপর হচ্ছে যে এই যে রিমান্ডে পাঠানোর আদেশ পেলাম সেটা কতদিন পর্যন্ত, টিল মে 8, মের 8 তারিখ পর্যন্ত। এই প্রিপোজিশনাল ফ্রেজ টিল মে 8 এটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা রিমান্ড নন ফিনিট ভার্বকে মডিফাই করছে। যে রিমান্ডে পাঠানো হবে কতদিন পর্যন্ত, টিল মে 8 মের 8 তারিখ পর্যন্ত। কিসের জন্য, টু অ্যাসিস্ট সহায়তার জন্য, কিসের সহায়তার জন্য, ইনভেস্টিগেশনস তদন্তে সহায়তার জন্য। তাহলে এখানে এই টু অ্যাসিস্ট ইন ইনভেস্টিগেশনস এটা কিন্তু ইনফিনিট ফ্রেজ, যেটা আবার এই অবটেনকে মডিফাই করছে। যে কোর্ট যে আমাদের নির্দেশ দিল পুনরায় নির্দেশ কী করার জন্য, তাদেরকে হাজতে পাঠানোর জন্য, সেটা কিসের জন্য, সেটা হচ্ছে যে টু অ্যাসিস্ট ইন ইনভেস্টিগেশনস তদন্তের স্বার্থে বা তদন্তের সহায়তার জন্য। তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে আমাদের এই অবটেনকে মডিফাই করছে, অবটেনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে, পারপোজ দিচ্ছে। আর ইনভেস্টিগেশনস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই অ্যাসিস্টকে মডিফাই করছে। তাহলে এই পুরো কথাটি কে বলেছে, হি সেড, তিনি বলেছে। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে তিনি বলেন তারপর তদন্তের স্বার্থে 8 মে পর্যন্ত উভয়কে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে দ্য কেস হি সেড ইজ বিং ইনভেস্টিগেটেড আন্ডার সেকশন 376B অফ দ্য পেনাল কোড
for incest which carries a jail term of between 10 and 30 years and whipping upon conviction. So খেয়াল করুন, দ্য কেস, এই মামলাটি ইজ বিং ইনভেস্টিগেটেড, যে তদন্ত করা হচ্ছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ লেখা হয়েছে। যদি এরকম থাকতো যে দ্য কেস ইজ ইনভেস্টিগেটিং, দ্য কেস ইজ ইনভেস্টিগেটিং মানে হচ্ছে যে মামলাটি তদন্ত করছে, মানে মামলা অন্য কিছুকে তদন্ত করছে। কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ লেখা হয়েছে যে মামলাটিকেই তদন্ত করা হচ্ছে, যে দ্য কেস ইজ বিং ইনভেস্টিগেটেড। সবসময় খেয়াল রাখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করা হলে এই ভার্বের পূর্বে, মেন ভার্বের পূর্বে বিং যুক্ত করা হয় এবং মেন ভার্বটিকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করা হয়। সো দ্য কেস ইজ ইনভেস্টিগেটেড, এই মামলাটিকে তদন্ত করা হচ্ছে। এই যে খেয়াল করুন, এই যে দ্য কেস ইজ ইনভেস্টিগেটেড, এইখান থেকে শুরু করে একেবারে এই যে কনভিকশন পর্যন্ত, এই পুরো কথাটা কিন্তু কোনো একজন বলেছে। কে বলেছে সেটা কিন্তু বলা হচ্ছে যে হি সেড, তিনি বলেছে। এখানে কিন্তু এটা ইনডিরেক্ট স্পিচে লেখা হয়েছে। আর ইনডিরেক্ট স্পিচ বা নর্মাল যে স্ট্রাকচার সেটা কিন্তু হয় হি সেড, এটা কিন্তু শুরুতে থাকে, শুরুতে দিয়ে তারপর মেন কথাকে বলা হয়। কিন্তু এখানে একটু ভেরিয়েশন আনা হয়েছে, সেটা হচ্ছে যে এই রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচের মাঝখানে এই রিপোর্টিং ভার্ব আনা হচ্ছে হি সেড। দেখুন, এই দ্য কেস এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং ইজ বিং ইনভেস্টিগেটেড এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব ফ্রেজ। এই দুটোর মাঝখানে এই রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং ক্লজকে নেওয়া হচ্ছে যে হি সেড, কমা ব্যবহার করে। ঠিক আছে, একটু ভেরিয়েশন বা সৌন্দর্য বাড়ানোর জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে। তাহলে আপনারা যদি একটু ভেরিয়েশন আনতে চান তাহলে রিপোর্টিং ভার্বটা বা রিপোর্টিং ক্লজটা সবসময় বাক্যে শুরুতে রাখেন। সেটাকে কী করতে পারেন, যে রিপোর্টেড যে স্পিচ রয়েছে সেই স্পিচের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসাতে পারেন, উভয় পাশে দুটি কমা ব্যবহার করে। সো হি সেড, তিনি বলেছে দ্য কেস ইজ ইনভেস্টিগেটেড, এই মামলাটি তদন্ত করা হচ্ছে। কিসের অধীনে তদন্ত করা হচ্ছে? আন্ডার সেকশন 376B, 376 সেকশনের বা শাখার অধীনে। এখন এই যে সেকশন 376B এটা কিসের সেকশন সেটাকে মডিফাই করার জন্য প্রিপোজিশনাল ফ্রেজ আনা হচ্ছে যে ফর অফ দ্য পেনাল কোড, দণ্ডবিধি। পেনাল কোড মানে দণ্ডবিধি। সো দণ্ডবিধির 376B সেকশনের অধীনে। তারপর এই যে দণ্ডবিধি আবার কিন্তু দণ্ডবিধি অনেক রকম হতে পারে, সেটাকে মডিফাই করার জন্য আবার আরেকটি প্রিপোজিশনাল ফ্রেজ আনা হয়েছে যে ফর ইনসেস্ট। ইনসেস্টের অর্থ হচ্ছে যে পরিবারের মধ্যে কারোর সাথে যৌন সম্পর্ক করা, ঠিক আছে, নিকটাত্মীয় বা রক্তীয় সম্পর্কীয় ব্যক্তিদের সাথে যৌন সম্পর্ক বা যৌনকর্ম করাকে ইনসেস্ট বলা হয়। আর এটা টিপিক্যালি নির্দেশ করে মা ছেলে, বাবা মেয়ে, ভাই বোন এদের সাথে বা এরা যে যৌনকর্ম যদি করে থাকে তাহলে সেটাকে ইনসেস্ট বলা হয়। সো পেনাল কোড, দণ্ডবিধি কিসের দণ্ডবিধি কিন্তু অনেক রকম হতে পারে। সেটাকে নির্দেশ করার জন্য, একটি স্পেসিফাই করার জন্য প্রিপোজিশনাল ফ্রেজ আনা হয়েছে যে ফর ইনসেস্ট। মানে ইনসেস্টের আবিধানিক বাংলা অর্থ হচ্ছে অজাচার। অজাচার মানে হচ্ছে যে নিজের পরিবারের মধ্যে যে যৌন সঙ্গম করা সেটাকে অজাচার বলা হয়। সো পেনাল কোড ফর ইনসেস্ট মানে অজাচারের দণ্ডবিধির, মানে অজাচার, একত্রে বলি যে অজাচার দণ্ডবিধির সেকশন 376B'র অধীনে। মানে আইন কিন্তু বিভিন্ন রকমের থাকে, ঠিক আছে, সেটার সেকশন থাকে, সেকশন A, B, নাম্বার থাকে, ঠিক আছে, দণ্ডবিধি আবার প্রকার থাকে। এটাকে আসলে এখানে পুরোটা নির্দেশ করা হচ্ছে যে দণ্ডবিধি সেটা কত সেকশন হচ্ছে 376B। আবার দণ্ডবিধি এটি কোন প্রকার দণ্ডবিধি, যে পেনাল কোড ফর ইনসেস্ট মানে অজাচার দণ্ডবিধির 376B'র অধীনে দ্য কেস ইজ ইনভেস্টিগেটেড, এই মামলাটি তদন্ত করা হচ্ছে। তারপর বলা হচ্ছে হুইচ, এই যে হুইচ প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আবার ইনসেস্টকে এই যে সেকশন 376 অফ দ্য পেনাল কোড এই পুরো নাউন ফ্রেজকে মডিফাই করছে যে এই যে আইন বা দণ্ডবিধি, এই দণ্ডবিধি কী করে, হুইচ এই দণ্ডবিধি নিয়ে আসে ক্যারিজ। সো এখানে একটি সূক্ষ্ম বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্রিপোজিশনগুলো রিলেটিভ প্রোনাউনগুলো, হুইচ রিলেটিভ প্রোনাউন, অনেকেই বলে থাকেন বা অনেক টিচাররা বলে থাকেন যে রিলেটিভ প্রোনাউনগুলো যে শব্দের পূর্বে থাকবে ঠিক সেই শব্দকেই মডিফাই করবে, অন্য কোনো শব্দকে নির্দেশ করবে না। এই কথাটা কিন্তু খানিকটা ভুল। তার কারণ হচ্ছে যে এই শব্দটি কিন্তু যে শব্দকে নির্দেশ করবে সেই শব্দের অনেকগুলো পরেও আসতে পারে। মানে একটা শব্দ ধরুন রয়েছে, যে শব্দটিকে আপনি মডিফাই করবেন একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে, তখন ঠিক ওই শব্দের পরেই যে আনতে হবে তার কোনো মানে নেই, বরং ওই শব্দের পরে আপনি ওই শব্দের জন্য আরও কিছু মডিফায়ার ব্যবহার করতে পারেন, তারপরে কিন্তু আপনি কী করতে পারেন, হুইচটা আনতে পারেন ওই শব্দের জন্য। যেমনটি এখানে করা হচ্ছে সেকশন 376B অফ দ্য পেনাল কোড, 376B যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধি
দণ্ডবিধিটা কিসের সেটাকে মডিফাই করার জন্য ফর ইনসিস্ট আনা হয়েছে। তাহলে এই ফর ইনসিস্ট এটা হচ্ছে এই পুরো নাউন ফ্রেজটার মডিফায়ার, আর হুইচটা মডিফাই করছে এই সেকশন 376 অফ দ্য পেনাল কোড এটাকে। আশা করি বুঝতে পেরেছেন। সো হুইচ ক্যারিজ মানে বহন করা, নিয়ে আসা। সো হুইচ ক্যারিজ যেটা নিয়ে আসে, এই যে দণ্ডবিধি সেটা নিয়ে আসে, কি নিয়ে আসে? আর জেল টার্ম মানে হচ্ছে কারাদণ্ড। জেল টার্মের আক্ষরিক অর্থ হচ্ছে সময়, কাল, মেয়াদ। তো আর জেল টার্ম দণ্ড কি? কারাদণ্ড। সো হুইচ ক্যারিজ আ জেল টার্ম, যেটা একটি কারাদণ্ড নিয়ে আসে, কারাদণ্ড বহন করে, সংগঠিত করে। কত দিনের কারাদণ্ড? অফ বিটুইন 10 and 30 ইয়ার্স, 10 এবং 30 বছরের মধ্যে। ঠিক আছে, 10 এবং 30 বছরের মধ্যকালীন একটি জেল বা কারাদণ্ড নিয়ে আসে। অ্যান্ড উইপিং এবং চাবুক আঘাত। উইপ মানে চাবুক, আর উইপিং চাবুক আঘাত বা চাবুকের আঘাত করা, এরকম। সো যেই যে সেকশন 376B সেটা কি করে? হুইচ ক্যারিজ নিয়ে আসে আ জেল টার্ম অফ বিটুইন 10 and 30 ইয়ার্স ওল্ড, 30 ইয়ার্স 10 এবং 30 বছরের মধ্যে কারাদণ্ড, অ্যান্ড উইপিং এবং কি? চাবুক আঘাতের শাস্তি নিয়ে আসে। আপন কনভিকশন, আপন মানে হচ্ছে যে এই ভিত্তিতে, আর কনভিকশন মানে অপরাধ সাব্যস্ত হওয়া। সো এখানে এর অর্থটা হবে যে অপরাধ সাব্যস্ত হওয়ার ভিত্তিতে। সো আপন কনভিকশন, অপরাধ সাব্যস্ত হওয়ার ভিত্তিতে, যদি অপরাধ সাব্যস্ত হয় সে তার ভিত্তিতে 10 এবং 30 বছরের জেল টার্ম এবং চাবুক আঘাতের শাস্তি নিয়ে আসে। কে নিয়ে আসে? দ্য সেকশন 376B অফ দ্য পেনাল কোড ফর ইনসিস্ট। সো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে তিনি বলেন, মামলাটি অজাচার দণ্ডবিধির 376B ধারার অধীনে তদন্ত চলছে, যা দোষ প্রমাণের ভিত্তিতে 10 থেকে 30 বছরের জেল এবং চাবুক আঘাতের মতো শাস্তি সাব্যস্ত করে। সো এই ছিল আজকের আয়োজন, আজকের অনুবাদ সেকশন। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে। সকলে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।